অসুখ হলে ওষুধের তো দরকার রয়েছে, কিন্তু বিপদ ঘটছে তখনই যখন কোনো কারণে হোক বা অকারণে আপনি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন, কিন্তু তার প্রভাব বা প্রতিক্রিয়া সেই সম্পর্কে ভাবছেন না। সেই জায়গাতেই কিন্তু বিপদটা ঘটছে, কারণ আপনার ওষুধের দরকার রয়েছে, কিন্তু অকারণে ওষুধ খাবার ফলে যে প্রতিক্রিয়া বা যে প্রভাব পড়ছে তার ফল কতটা সুদূর প্রসারী সেটা নিয়ে কিন্তু সময় থাকতে থাকতেই আমাদের ভাবতে হবে, সচেতন হতে হবে। না তা না হলেই কিন্তু কি দেখা যাবে যে ভবিষ্যতে গিয়ে এই ওষুধই কোথাও গিয়ে বন্ধুর পরিবর্তে আমাদের শত্রু হয়ে উঠতে পারে। তো আজকে আমরা সেই সম্পর্কেই কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডক্টর কৌশিক চক্রবর্তী। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আজকে একটা খুব জটিল বিষয় নিয়ে শুরু করছি, তাই একদম সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করব। আমাদের ঘরে ঘরে সিজন চেঞ্জের সময় আমরা দেখতে পাই জ্বর তো হয়েই থাকে, আর এই জ্বর মানে সাধারণ মানুষের কাছে যে ওষুধটা একদম কমন একটা নাম, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। মানে দোকান থেকে কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই আমরা কিনে নিয়ে চলে এলাম, খেতে শুরু করে দিলাম, কিন্তু এর প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে? দেখুন, জ্বর এখন এই যে সিজন চেঞ্জের কথা বললেন আপনি, তখন ম্যাক্সিমাম ইনফেকশন হচ্ছে ভাইরাল ইনফেকশন। আর ভাইরাল ইনফেকশানে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক লাগে না, কারণ অ্যান্টিবায়োটিক মারে ব্যাকটেরিয়াকে। তো ভাইরাল ইনফেকশানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 2-3 দিন প্যারাসিটামল খেলাম, রেস্ট নিলাম, হ্যাঁ হয়তো সঙ্গে সর্দি কাশি থাকলে অ্যান্টি অ্যালার্জিক্স খেলাম এবং ভালো করে জল খেলাম, তাতেই রোগ সেরে যায়। মুশকিল হচ্ছে অনেকে নিজের মতো করে দোকানে জিজ্ঞেস করে একটু অ্যান্টিবায়োটিক নিয়ে নিলেন। অ্যান্টিবায়োটিকটা ভাইরাল ইনফেকশন যদি হয়ে থাকে সেখানে কোনো হেল্প করলো না, বরং অ্যান্টিবায়োটিকটার দৌলতে আপনি ভাইরাল ফিভারটার জন্য যদি 7 দিন দুর্বল থাকতেন, অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে আপনি হয়তো 10-12 দিন দুর্বল হয়ে গেলেন। প্লাস যে রিস্কটা হয়ে গেল, অ্যান্টিবায়োটিক খেলেন, হয়তো কয়েকদিন পরে দুর্বলতার জন্য বা জ্বর চলে গেছে, অনেকেরই কমন নোশন থাকে এবার তাহলে বন্ধ করে দিই, পুরো কোর্সটাও হলো না। এরম বেশ কয়েকবার করতে করতে ওই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে শরীরে কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তখন ভবিষ্যতে যখন সত্যি অ্যান্টিবায়োটিকটি লাগবে, তখন দেখা গেল সে ওই রাখালের পালে বাঘ পড়ার মতো, তখন আর কাজ হলো না। একদমই। আপনি এই যে রেজিস্ট্যান্সের কথা বলছিলেন, মানে এই যে অ্যান্টিবায়োটিক খেতে খেতে আমাদের বডি কি কোথাও গিয়ে নিজেকে আরও প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে, যার ফলে ভবিষ্যতে কি এই যে চিকিৎসা ক্ষেত্রে যে ওষুধ আপনারা ব্যবহার করছেন সেখানে গিয়েও একটা বিপদের আশঙ্কা বা আমাদের শরীরের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? দেখুন, এই যে অ্যান্টিবায়োটিকগুলো এরা যেমন জীবাণুদের মারে, ব্যাকটেরিয়া কিন্তু জীবন্ত, তাহলে তাদের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট আছে আমাদের শরীরের লিভিং সেলগুলোর ওপর, আমাদের নর্মাল কোষগুলোর ওপর। ফলে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই, লোকজন একটু ডায়রিয়া হয়েছে, দোকান থেকে গিয়ে 2-3টে মেট্রোনিডাজল খেয়ে নিলেন, দুদিনে বা একদিনে ডায়রিয়া বন্ধও করে দিলেন মেট্রোনিডাজল খাওয়া, কিন্তু মেট্রোনিডাজলও একটি অ্যান্টিবায়োটিক, সেটা 2 বা 3টে ট্যাবলেট তার কোর্স নয়। এরম 2-3 বার করার পর তার একবার যখন সত্যিই এমন ডায়রিয়া হলো ওষুধ লাগবে, তখন আর মেট্রোনিডাজলে কাজ হচ্ছে না, তখন তাহলে আপনাকে আরও হায়ার আপ অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। যত আরও কড়া অ্যান্টিবায়োটিক তত কিন্তু তার দাম বেশি এবং তার সাইড এফেক্ট বেশি। এবং সাইড এফেক্ট বলতে আমি বুঝছি কিডনির ওপর চাপ, লিভারের ওপর চাপ, কারণ আপনার শরীরে সব অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো না কোনো উপায়ে লিভার দিয়ে স্টুল মারফত, কিডনি দিয়ে ইউরিন মারফত বেরোবে। ফলে সেই জায়গায় তারা একটা চাপ সৃষ্টি করছে। আজ থেকে 10-15 বছর আগেও যে পেশেন্টরা ইভেন হসপিটালাইজড হতেন কথার কথা নিউমোনিয়া নিয়ে, তাদেরকে হয়তো কোঅ্যামক্সিক্ল্যাভ গ্রুপের, মানে খুব কমনলি ইউজ করেন অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলোনিক কম্বিনেশন, সেগুলো দিয়েও সেরে যেতেন। গত 10 বছর দেখা গেল তা দিয়ে সারছেন না, তাদেরকে আস্তে আস্তে পাইপারসিলিন ট্যাজোব্যাক্টাম মানে আরও হায়ার গ্রুপে যেতে হলো, তার দাম বেশি, সাইড এফেক্ট বেশি। কোয়ামক্সিক্ল্যাভের থেকে পাইপারসিলিন ট্যাজোব্যাক্টামে অনেক বেশি সাইড এফেক্ট, 2-3 দিনের মাথায় অনেকেরই কিডনি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, তখন ডোজ কমাতে হচ্ছে। এখন এমন হয়েছে 50% কেসে ইনফেকশনগুলোয় আর তাতেও হচ্ছে না, মেরোপেনাম লাগছে। এবং গত বছর দুয়েকের ট্রেন্ড, মেরোপেনাম রেজিস্ট্যান্ট জীবাণু এসে গেছে এত যে ওই সেপ্টাজিডিম, অ্যাভিব্যাক্টাম, অ্যাস্ট্রিওনাম এই গ্রুপের মানে হায়েস্ট পসিবল অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। সেখানে তো 2 দিনের মাথায় আমাদের ক্রিয়েটিনিন মাপতে হচ্ছে, দেখো কিডনির ওপর চাপ পড়লো কিনা, লিভার ডিসফাংশন হচ্ছে। এইগুলো পকেটে চাপ তো পড়ছেই, কিন্তু শরীরে চাপ পড়ছে। আর শুধু অ্যান্টিবায়োটিক নয়, অ্যান্টিবায়োটিকের সঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক ওষুধ লোকজন মুড়িমুড়কির মতো খান।
যেমন গ্যাস হলো নিজের মতো করে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি, এবং টানা অনেক দিন খাচ্ছি। টানা অনেক দিন গ্যাসের ওষুধ খেয়ে কিন্তু কিডনিতে চাপ পড়তে পারে। ভুলভালভাবে ভুল টাইমে আমি খাওয়া দাওয়াটা নর্মালাইজ করিনি, আমি খাওয়া দাওয়ায় গ্যাপ দিয়েই যাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, অথচ আমি ভাবছি আমার গ্যাস হবে না, আমি একটা গ্যাসের ওষুধ খাই। তাহলে একে তো প্রথমত অনেক দিন চলতে চলতে সেই গ্যাসের ওষুধের অ্যাকশানটা শরীরে আর ভালো হচ্ছে না, আপনাকে আরও স্টেপ আপ করতে হচ্ছে, এখানেও স্টেপ আপ হচ্ছে। প্রথম প্যান্টোপ্রাজল, তারপর র্যাবিপ্রাজল, তারপর ভনোপ্রাজল করে উঠতে থাকছেন, সাইড এফেক্টও হচ্ছে। এবং আরও ইম্পর্ট্যান্ট, এই যে মানুষগুলো এতদিন গ্যাসের ওষুধ খেয়ে গেলেন, ভেতরের আসল যে লাইফস্টাইলটাকে ঠিক না করে তাতে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং লং টার্ম গ্যাসের ওষুধ দেখা গেছে কিডনিকেও অ্যাফেক্ট করে। এই কিডনি ছাড়াও আর কোন কোন শরীরের অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এই যে মুঠো মুঠো ওষুধ কোনো কারণ ছাড়া খাওয়া? হয়তো কারণ রয়েছে, কিন্তু সেটা হয়তো সময় দিলে সেরে যেতেও পারে, বা আপনার চিকিৎসকের কাছে যাওয়া, তার আগেই নিজে নিজে চিকিৎসা করা, তার প্রভাব কিডনি ছাড়াও আমাদের কোন কোন অঙ্গে পড়তে পারে? দেখুন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি যে কোনো ওষুধ শরীরে নিলেন মানে সেটা কিন্তু আপনার শরীরে গিয়ে ব্লাডে মিশলো। আপনি যদি আইভি নেন, সোজা ব্লাডে মিশলো, আপনি যদি মুখে খান সেটা স্টমাক ইন্টেস্টাইন হয়ে অ্যাবজর্ব হয়ে রক্তে পৌঁছলো, রক্তের মাধ্যমেই সারা শরীরে ঘুরছে। ফলে শরীরের প্রতিটা অর্গান, মাথার চুল থেকে পায়ের নখ অবধি প্রতিটা অর্গানে অ্যান্টিবায়োটিক গেল এবং দরকারের সাথে অদরকারি কাজও করলো। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, আপনি কিডনির কথাটা তো আমরা এলামই, বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ইনডিসক্রিমিনেটলি উইদাউট মনিটরিং নিলে, যেমন আমি খুব কমন বলছি অ্যাজিথ্রোমাইসিন, ওই গ্রুপে ম্যাক্রোলাইড, তাদের কিন্তু হার্ট রেটের ওপরে গোলযোগ দেখা যায়। তারা হার্টের যে রিদিম আছে সেই রিদিমটা ঘেঁটে দেয়, কিউটি প্রলঙ্গেশন হয়ে যায়। বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে লং টার্ম ইনডিসক্রিমিনেটলি নিলে, ইভেন কিছু টিবির ওষুধও উইদাউট মনিটরিং ঠিক করে না নিলে চোখে সমস্যা হয়, রেটিনায় সমস্যা হয়, লিভারের সমস্যা তো অনেক অ্যান্টিবায়োটিক থেকে হয়েই থাকে। এবং অনেক দিন অ্যান্টিবায়োটিক চলার পরে খাদ্যনালীও খুব এফেক্টেড হয়। একটা রোগ এখন খুব কমনলি পাই, ক্লস্ট্রিডিয়াম বলে একটা জীবাণু, সেটা কি করে, যখন অনেক দিন অ্যান্টিবায়োটিক চলছে, আপনার নর্মাল যে পেটের মধ্যে কিছু ভালো জীবাণু আছে, যেটা আপনার পোষা জীবাণু বলতে পারেন, নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা বলি, সেগুলোকেও নষ্ট করে দেয়। খারাপ ব্যাকটেরিয়া মারলো, ভালো ব্যাকটেরিয়াও মেরে দিল। তাহলে তার বিনিময়ে সেই জায়গা দখল করবে অপরচুনিস্টিক্যালি অন্য ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম। তারা কিন্তু গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে শুধু নয়, তাদের সমস্যাটা আরও গভীর, জ্বর হচ্ছে, রক্ত বেরোচ্ছে, পটির সাথে রক্তপাত হচ্ছে, কারণ খাদ্যনালী থেকে রক্ত বেরোচ্ছে ক্লস্ট্রিডিয়াম ইনফেকশনের জন্য। কোনো ওষুধ কাজ করছে না, ভর্তি হয়েও অনেক ক্ষেত্রে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পেশেন্ট তারপরেও কোল্যাপস করছে। এটাও কিন্তু ইনডিসক্রিমিনেট অ্যান্টিবায়োটিক ইউজ করারই ফল। একদমই। আপনি গ্যাসের ওষুধের কথাই বলছিলেন, এরকম আরও একটা বিষয় যেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের বডিতে কতটা ক্যালসিয়াম লাগে সেটা না জেনেই আমরা হয়তো কিছু একটা বোধ করছি বা ডক্টরের কাছ থেকেই জানতে পেরেছি, কিন্তু ডক্টরের কোনো রকম পরামর্শ ছাড়াই ক্যালসিয়ামের ওষুধ দীর্ঘদিন ধরে নিয়ে যাচ্ছি। এই অতিরিক্ত ক্যালসিয়াম শরীরের কোন জায়গায় প্রভাব ফেলতে পারে? দেখুন, অতিরিক্ত ক্যালসিয়াম লোকে খায় কয়েকটা পরিস্থিতিতে, বিশেষ করে একটা বয়সের পর যখন ভাবছে হাড় দুর্বল হচ্ছে, কারণ তখন ধরুন পোস্ট মেনোপজাল এজ গ্রুপ বা 50-এর ওপর 60-এর ওপর, এই সময় দেখা যাচ্ছে তখন ক্যালসিয়াম আপনার হাড়ের মধ্যে যতটা ঢুকছে হাড়ের থেকে বেরোচ্ছে তার থেকে বেশি। তো শুধু ক্যালসিয়াম দিলে কিন্তু এর সমস্যাটা সমাধান হবে না, আপনাকে এমন কিছু করতে হবে যাতে ক্যালসিয়াম আপনি যেটা দিলেন, যেটা রক্তে ঘুরছে, সেটা হাড়ের মধ্যে ঢোকে। তার জন্য বেশ কিছু ওষুধ আছে, কিন্তু অনেকে শুধু ক্যালসিয়ামই খেয়ে যাচ্ছেন, এদিকে তার হাড়ও ক্ষয়ে হাড় থেকেও ক্যালসিয়াম বেরোচ্ছে, এবং দেখা গেল এমন একটা পরিস্থিতি যে তার রক্তে ক্যালসিয়ামের লেভেল অনেক বেশি। তাহলে এই রক্তটা তো শরীরের সব অর্গানের মধ্যে দিয়ে ঘুরছে, গলস্টোন ফর্মেশন, কিডনি স্টোন ফর্মেশন, সেগুলো তো ক্যালসিয়ামই লাগে, এক্সেস ক্যালসিয়াম ডিস্ট্রফিক ক্যালসিফিকেশান হয়েই সেগুলো হচ্ছে। লোকে আমি জল যথেষ্ট খাচ্ছি না, ক্যালসিয়ামটা গিয়ে সেটেল করে যাচ্ছে কিডনিতে, আর ক্যালসিয়ামটা আমি হাড়ের মধ্যে ঢোকানোর ওষুধও খাচ্ছি না, অথচ বছরের পর বছর 5-6 বছর ধরে ক্যালসিয়াম খেয়ে গেলাম, আমার কিডনি স্টোন হয়ে গেল এরকম। এবং ক্যালসিয়াম ডিপোজিশন শুধু যে কিডনি স্টোন, গলস্টোন, এটা সাধারণ মানুষ সবাই এই ব্যাপারগুলো একটু জানেন, কিন্তু ক্যালসিয়াম ইভেন আমাদের ব্রেনেও ডিপোজিশন হয়, ব্রেনের কয়েকটা ভাইটাল অর্গানেও ক্যালসিফিকেশন হতে পারে।
সেটার ক্ষেত্রেও ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মানে অন্যান্য কিছু শরীরে গোলযোগের জন্য বেশি ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই বাড়িয়ে দেবে যদি আমি মুড়িমুড়কির মতো ক্যালসিয়াম আরও খেতে থাকি। এই তো গেলে একটা বিষয়ের দিক। অন্য একটা দিক আছে, যেমন হচ্ছে আমাদের বয়স যত বাড়তে থাকে অসুস্থতা আসতেই থাকে, সমস্যা তো আসতেই পারে। হয়তো কোনো দীর্ঘ ট্রিটমেন্ট মানে লং টার্ম কোনো একটা ট্রিটমেন্টের মধ্যে কেউ রয়েছে, হয়তো তিনি ট্রিটমেন্ট স্টার্ট করেছিলেন ওষুধের মধ্যেই রয়েছেন, দীর্ঘদিন আবার চেক আপে না গিয়েই সেই ওষুধটাই কন্টিনিউ করছে, কিন্তু হয়তো চেঞ্জ করার সময় এসেছে বা সেই ওষুধটা এই মুহূর্তে তারা দরকার নেই, কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কি বলবেন? এটা একটা খুব বড় সমস্যা। আমি একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন আর্থ্রাইটিস, বিভিন্ন রকম আর্থ্রাইটিস, বিশেষ করে অটোইমিউন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইভেন অস্টিও আর্থ্রাইটিসেও লোকে অনেক দিন ধরে ওষুধ খেয়ে যান। ওষুধগুলোর ক্ষেত্রে আমাদের ডাক্তারদের কাজ একটা না ওই নিত্যি মানে একটা দাঁড়িপাল্লায় মাপা, ইফেক্ট সাইড এফেক্ট। যখন দেখবো এফেক্ট ভালো, সাইড এফেক্ট কম, ওষুধটা চলবে। যখন আমরা তাকে এক্সামিন করে তাকে কিছু প্রশ্ন করে আমরা বুঝে যাব যে সাইড এফেক্ট বেশি হচ্ছে, তখন আমাদের ওষুধ চেঞ্জ করতে হবে বা কমাতে হবে। আমি খুব কমন এক্সাম্পল দিই, কিছু কিছু আর্থ্রাইটিসে স্টেরয়েড দিতে হয় কয়েকদিনের জন্য, এবং পেশেন্ট তখন খুব ভালো থাকে। তারপর সে আর ডাক্তারবাবুর কাছে গেল না, ডাক্তারবাবু বলেছিলেন এটা 3 সপ্তাহ খাবেন, তিনি বললেন আমি তো ভালো আছি। আমি গতকালই একজন পেশেন্ট পেয়েছি যিনি গত 2 বছর ধরে স্টেরয়েড খেয়ে যাচ্ছেন, এখন কিন্তু তার শরীরের পিটিউটারি অন্যান্য হরমোনাল অ্যাক্সিস সব গোলযোগ হয়ে গেছে। এখন স্টেরয়েড তাকে সহজে বন্ধও করা যাবে না, তাকে কমিয়ে কমিয়ে সইয়ে বন্ধ করতে হবে এবং তাকে অন্যান্য ওষুধ দিয়ে যেতে হবে শরীরের সব গণ্ডগোল হয়ে যাওয়া অর্গানগুলোকে কাজ করানোর জন্য। বেশ কিছু ওষুধ আছে আর্থ্রাইটিসে দেওয়া হয় যাদের সাইড এফেক্টে লিভারে চাপ পড়ে, যেমন মিথোট্রেক্সেট, আমি একটা জেনারিক কম্পোজিশন বললাম, অনেক আর্থ্রাইটিসে খেতে হয়। লিভারে চাপ পড়ে, অনেকের বোন ম্যারোতে চাপ পড়ে, হিমোগ্লোবিন কমে যায়, ডাব্লিউসি কাউন্ট কমে যায়। ডাব্লিউসি কাউন্ট কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের অন্যান্য ইনফেকশন হয়। এমন অনেক পেশেন্ট আছে তাদের এর মধ্যেও ধরুন জ্বরজারি হয়েছে, অন্য ইনফেকশন হয়েছে, তার মধ্যে তারা কিন্তু ওই ওষুধটা আর বন্ধ করেননি। ইভেন ডাক্তারের কাছে যখন এসছে ওই ডাক্তারের কাছে আর যাননি, তার একটা জ্বর হয়েছে, তিনি লোকাল একজনের কাছে গেছেন, গিয়ে বললেনও না যে আমি ওই ওষুধে খাই, আমরা জানতেও পারলাম না, আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সারছে না। তখন তিনি কী করলেন, আরেকজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আমি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু আমার রোগটা সারেনি। তিনি আবার ভেবেচিন্তে আরও কিছু অ্যান্টিবায়োটিক দিলেন, আরও ওষুধ দিলেন, কিন্তু হয়তো পেশেন্ট তখনও বললো না যে আমি মিথোট্রেক্সেট খাচ্ছি। এদিকে মিথোট্রেক্সেট তার শরীরের ইমিউনিটি এমন কমিয়ে দিল, কয়েকদিন পরে দেখা গেল পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, এবং তখন এমন সিভিয়ার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। ফলে এই যে অ্যান্টিবায়োটিক এবং লং টার্ম যে কোনো লং টার্ম ওষুধ, সেটা গ্যাসের ওষুধ হোক, আর্থ্রাইটিসের ওষুধ হোক, ক্যালসিয়াম হোক, সেটার একটা মনিটরিং, সেই মনিটরিং করাটা আমাদের কাজ, সেটাই আমাদের পড়তে হয়েছে। কোনটার কি এফেক্ট, কোনটার কি সাইড এফেক্ট আমরা বলতে পারছি না এটা যে ডাক্তারবাবুরা সব রোগ সারিয়ে দেবেন, কিন্তু ডাক্তারবাবুরা একজন সাধারণ মানুষের থেকে একটু বেশি জানেন যে কোন ওষুধটার কি সাইড এফেক্ট এবং কোন ওষুধটার সাথে অন্য ওষুধের ইন্টারাকশন আছে। সেটা না জেনে যদি ওষুধ লং টার্ম খেয়ে যাই, আমাদের দেশে অনেকেই ফলো আপে যান না, সেটার অনেক অর্থনৈতিক কারণও আছে, কিন্তু তাতে পরে নিজের বিপদ তো এলোই, তাতে অনেক বেশি খরচও হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বললেন যে বিশেষজ্ঞদের দায়িত্বই কিন্তু আমাদেরকে সতর্ক করা, সচেতন করা, ঠিক তেমনভাবে আমরা কতটা সতর্ক হব সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আমাদের ওপরে। যেমনটা মানে ওনার সঙ্গে কথা বলেও বোঝা গেল যে বিপদের মধ্যে ইতিমধ্যেই আমরা ঢুকে গেছি, তাই এবার কিন্তু সময় হয়েছে আমাদেরকে সতর্ক হবার। কারণ এই যে চিকিৎসা বিজ্ঞান বলুন বা চিকিৎসা ক্ষেত্রে ওষুধ, তা কিন্তু আমাদের বন্ধু। তো কোনোভাবেই যাতে এই বন্ধু আমাদের শত্রু না হয়ে ওঠে আমাদের শরীরের জন্য, তার জন্য এখন থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।